নমস্কার, বাংলা সেরা গল্পে সবাইকে জানাই স্বাগত। শুরু করছি আজকের গল্প। আজ পড়ে শোনাব শৈলবালা ঘোষ জায়ার লেখা গল্প মনীষা। তাহলে শুরু করি। গল্পের নাম মনীষা। সন্ধ্যার তখনও দেরি আছে। চায়ের শূন্য পাত্রটি নামাইয়া রাখিয়া নবীন মুন্সেফ মহেন্দ্রবাবু একটু গম্ভীরভাবে বলিলেন, কাজটা ভালো হচ্ছে মনীষা। তোমায় বললে তুমি গ্রাহ্য করো না, কিন্তু হাস্যোৎফুল্ল মুখে মনীষা বলিল, কিন্তু আমার জন্য চারিদিকের চিন্তাশীল লোকেদের ভারী দুর্ভাবনা জুটেছে না? আচ্ছা, তুমি তো হাকিম, একটা নোটিশ বার করে দাও নির্ভয়। না না, দেখো, গৃহস্থ ঘরের মেয়ে তুমি, গৃহস্থ ঘরের চালে থাকো, কোনো আপত্তি নাই। স্বামীর অসমাপ্ত কথার উত্তরে মনীষা খিলখিল করিয়া হাসিয়া বলিল, বা, আমি কি পথস্থ ঘরের মেয়ের মতো চালে আছি? বিদ্রূপে বিচলিত হইয়া মহেন্দ্রনাথ ঈষৎ রুষ্ট হইয়া বলিলেন, নয় কেন? সকাল নেই, সন্ধ্যা নেই, পাড়ায় পাড়ায় যত ছোট লোকদের ঘরে ঘরে বেড়ানো, এগুলো বুঝি বড় ভালো কাজ? লোকে ভারী সুখ্যাতি করে না? মনীষা দুর্লক্ষণ দেখিয়া আত্মসম্বরণ করিল। বিনীতভাবে বলিল, সকালে আমি বেরুই না। না হোক, সন্ধ্যার পর বেরো তো, লোকে বলতে ছাড়বে কেন? লজ্জায় আমার মাথা হেঁট হয় জানো। যে আসে সেই বলে, মশাই আপনার স্ত্রী। থামো থামো, তোমার গোটা কতক লক্ষ্মী ছাড়া উকিল বন্ধু জুটে খোসামদের তোড়ে তোমার মাথা খারাপ করে দিচ্ছে, তা আমি জানি। আমি বড় লোকের বাড়ি নেমন্তন্ন খেতেও যাই না, আর গেরস্থ বাড়িতে গল্প করতেও যাই না। ২-১০ জন অনাথ গরিবের খবর নিলে কি এত গুরুতর অপরাধ হয় বলো তো, যে সবাই মিলে অত বিজ্ঞতা ফলিয়ে বাধা দিতে আসেন? সাধে বলি, যত অকেজো লোকের আরাম শুধু পরচর্চা চিবিয়ে। মনীষা দুর্দার করিয়া টেবিলের জিনিসগুলো নাবাইয়া ঝাড়নে করিয়া সপাসপ টেবিল ঢাকা ঝাড়িতে লাগিল। মহেন্দ্রনাথ গোপে মোচড় দিয়া মিনিট ২ ভাবিলেন। মনীষার সম্বন্ধে বাহির হইতে সংগৃহীত কতকগুলি জবানবন্দি মায়ের টিকা অন্যয় ব্যাখ্যাসহ যথেষ্ট ধৈর্যের সহিত আদ্যপান্ত বিশ্লেষণ করিয়া শুনাইলেন। পরে বলিলেন, দেখো, পয়সার দ্বারা যতটা পারো তুমি গরিব দুঃখীর উপকার করো, কিন্তু নিজে অমন টোটো করে যেখানে সেখানে ঘুরো না। বাহ, বেশ তো, তোমার রোজগারের টাকাগুলো ঘুষ দিয়ে আমি আরামে বসে পুণ্যি কিনব। চমৎকার মীমাংসা তো। মনীষা আবার হাসিয়া ফেলিল। তারপর ধীরে ধীরে বলিল, দেখো, আমার এই সব ছোট কাজের এত বেশি খোঁজখবর নিয়ে তোমার কাছে হিতৈষীপনা যারা ফলাতে আসেন, তারা যে কীরকম নির্লজ্জ আমি শুধু তাই ভাবি। নিজের পক্ষটা অত্যন্ত হালকা হইয়া যায় দেখিয়া মহেন্দ্রনাথ পুনশ্চ নবোদ্যমে অন্য দিক দিয়া তর্ক আরম্ভ করিলেন। মনীষারও জেদ চড়িল। খানিকক্ষণ কথা কাটাকাটি করিয়া শেষে মনীষা অত্যন্ত রাগিয়া শপথ করিয়া বলিল, বিশ্বব্রহ্মাণ্ড উৎসন্ন যাইলেও যদি আর কোনো দিন এই ঘরের কোণটা ছাড়িয়া বাহির হই, তাহলে। মহেন্দ্রনাথ ততোধিক ক্রুদ্ধ হইয়া চেয়ার ছাড়িয়া উঠিলেন। উচ্চ কণ্ঠে ডাকিলেন, দিনে দিনে। কিশোর ভৃত্য দিনুয়া তখন বাহিরের প্রাঙ্গণে একটা কাগজের পাকানো বল ও একটা দেবদারু কাঠের সরু তক্তা ভাঙা লইয়া সাহেবদের টেনিস খেলার অনুকরণে লোফালোফি করিতেছিল। সহসা প্রভুর আহ্বান শুনিয়া ছুটিয়া আসিল। মহেন্দ্রনাথ তীব্র স্বরে বলিলেন, বেটা, ফের যদি তোমার মাইজিকে নিয়ে কোথাও গেছো শুনি, তাহলে। প্রভুর মুখ চোখের ভাব দেখিয়া দিনুয়া বুঝিল, প্রতিদিন সন্ধ্যার পর লাঠি ও লণ্ঠন লইয়া মাইজির সহিত বাড়ি বাড়ি ঘুরিতে যাওয়ায় একটা কিছু অপরাধ ঘটিয়াছে।
সে ভয়ে ভয়ে একবার আর চোখে মনীষার পানে চাহিল, কিন্তু মনীষা তখন তাহাদের দিকে পিছন ফিরিয়া টেবিলের ফুলদানিতে কতকগুলা সপল্লব ফুটন্ত হাসনুহানা সাজাইতে অত্যন্ত ব্যস্ত ছিল। দিনু কর্ত্রীর নিকট কোনো আদেশ ইঙ্গিত না পাইয়া অগত্যা প্রভুর বাক্যের উত্তরে নিঃশব্দে মাথা নোয়াইয়া বাহিরে আসিল। ইহ, আজ সে কাহার মুখ দেখিয়া শয্যা ত্যাগ করিয়াছিল যে অকারণ মনিবের কাছে ধমক খাইল? যাহাকে 10 কথা শুনানো যায় সে যদি 2 কথা না জবাব দেয়, তাহা হইলে সেটা যেন বাতাসের সহিত মল্লযুদ্ধের ন্যায় নিতান্তই নিরর্থক পরিশ্রম হইয়া দাঁড়ায়। যতক্ষণ হাস্যবিদ্রুপের ধারে মনীষা স্বামীর কথা কাটিতেছিল, ততক্ষণ স্বামী খুব নির্ভাবনাতেই কথা চালাইতেছিলেন। কিন্তু শেষটা নিজের অত্যধিক রূঢ়তার দোষে প্রতিপক্ষের অবস্থান্তর ঘটিতে দেখিয়া তাহার কেমন দুঃসহ অস্বস্তি বোধ হইল। কিন্তু তখন হঠাৎ থামিয়া গেলে নিতান্তই পরাজয়ের মূঢ়তা স্বীকার করিতে হয় দেখিয়া মহেন্দ্রনাথ খুব জোরের সহিত আপনাকে ঠিক রাখিয়া নিঃশব্দে কার্যরত স্ত্রীকে আরও গোটাকতক শক্ত কথা শুনাইয়া দিয়া সশব্দে দ্বার ভেজাইয়া বাহির হইয়া গেলেন। তাহার পর কয়দিন কাটিয়াছে। মনীষা খুব গম্ভীর হইয়া শয়নকক্ষের একটি কোণে বোনা সেলাই ও পড়া লইয়া অত্যন্ত নিরীহভাবে দিন কাটাইতেছে। নিতান্ত আবশ্যক ব্যতীত কাহারও সহিত বড় একটা কথা কহে না। সংসারের সমস্ত বিষয়ের তত্ত্বাবধান পুরানো ঝি সব করে। কেবল অতি প্রয়োজনীয় 2-1টা কাজ যাহা না করিলেই নয়, তাহাই যথাসাধ্য সংক্ষেপে মনীষা সারিয়া থাকে। মহেন্দ্রনাথও বাহিরে বৈঠকখানায় বন্ধুদিগকে লইয়া দাবাবরের মধ্যে খুব জমিয়া গিয়াছেন। মনীষার আকস্মিক আবির্ভূত ঔদাসীন্যটা তিনি যেন খুব উপেক্ষার সহিতই একপাশে ঠেলিয়া রাখিয়া নিজের দিনগুলা প্রচুর সচ্ছলতার মধ্য দিয়া নিরুদ্বেগে কাটাইয়া দিবার জন্য অতিমাত্রায় ব্যস্ত। সংসারের ছোটোখাটো খুঁটিনাটিগুলা যেন নিতান্তই অগ্রাহ্যের সহিত এড়াইয়া যাওয়াই তাহার একমাত্র কাজ। এইরূপ ভাব দেখাইয়া তিনি খুবই স্বতন্ত্র হইয়া দিন কাটাইতেছেন। কিন্তু এই পরিবর্তনের ঠেলায় দিনু দুবের দিনগুলা কেমন অসহ্য নিরানন্দে ভরিয়া উঠিয়াছে। সে আজ 6 মাস মনীষার কাছে রহিয়াছে। কই কেহ তো একদিনের জন্য, এক মুহূর্তের জন্য তাহার স্বাধীন আনন্দে হস্তক্ষেপ করে নাই। তবে এ কি হইল? কার অভিশাপে দুর্দৈব ঘটিল? আগে তো সে কত দুষ্টামি করিয়া বিনা দণ্ডে পরিত্রাণ পাইয়াছে। মনীষার আদেশে কাহারও কিছু ফরমাস খাটিতে গিয়া যখন সে পথে লাট্টু ও মার্বেল খেলিয়া প্রচুর বিলম্ব করিয়া বাড়ি ফিরিয়াছে, এবং তিরস্কারোদ্দাতা মনীষাকে যখন কল্পিত কৈফিয়ত বাতলাইতে গিয়া হাসাইয়া দিয়াছে, কই তখন তো কেহ তাহাকে কিছুই বলে নাই। তবে এখন অকারণ কেন এমন অবস্থান্তর ঘটিল? এই যে সে বিনা প্রয়োজনে সমস্ত দিনটা হেথা হোথা ঘুরিয়া বেড়াইতেছে, তা দিনান্তে মনীষা একবার ডাকিয়া শুধাইতেও ভুলিয়া গিয়াছেন। এ কি কম আক্ষেপ? অভিমানে সময় সময় তাহার চক্ষু ছাপাইয়া জল আসিত। না, সে এত বরদাস্ত করিতে পারে না। মাইজির এ নীরব গাম্ভীর্য সমস্ত বিশ্বছন্দটাকে যেন বেসুর করিয়া তুলিয়াছে। সে কি করিয়া সামলাইয়া থাকে বলুন তো? সেদিন মিসরাইন ঠাকুরানীর প্রাঙ্গণের টগর গাছটিতে প্রচুর পরিমাণে টগর ফুটিয়াছে দেখিয়া তাহার মাথায় একটা চমৎকার মতলব গজাইল। সে মিসরাইনের ছোট মেয়েটিকে কতকগুলো সিগারেটের ছবি ঘুষ দিয়া গাছ উজাড় করিয়া ফুলগুলি তুলিল। তারপর কলা বাসনার সুতা সংগ্রহ করিয়া অত্যন্ত মনোযোগের সহিত বহুক্ষণ ব্যাপী ধৈর্য সহকারে এক ছড়া মালা গাঁথিল এবং তাহার মাঝখানে একটি সদ্য প্রস্ফুটিত টকটকে রাঙা জবা ফুলের থুপি ঝুলাইয়া
অত্যন্ত খুশি হইয়া গর্ব ভরে সেটাকে বারম্বার ঘুরাইয়া ফিরাইয়া দেখিয়া অবশেষে সাহসে ভর করিয়া আসিয়া মনীষার ঘরে ঢুকিল। মনীষা তখন জানালার কাছে বসিয়া ছাঁটা ফুলের আসন ছাঁটিতেছিল। পদশব্দে মুখ তুলিয়া চাহিল। দিনুকে দেখিয়া তখনই দৃষ্টি নাবাইয়া আবার হাতের কাঁচির দিকে মন দিল। মনে মনে রাগিয়া ভাবিল, ইহারা সবাই খেপিয়াছে এবং তাহাকেও খেপাইয়া তুলিবার জোগাড় করিতেছে। না, সে আর কাহাকেও প্রশ্রয় দিবে না। বিশ্বের সহিত তাহার সম্পর্ক কি? মনীষার উদাসীন দৃষ্টি দেখিয়া নিমেষে দিনুর সকল উৎসাহ নিভিয়া গেল। মনীষার নিকট পর্যন্ত অগ্রসর হইবার তাহার আর ভরসা হইল না। একটু ইতস্তত করিয়া অবশেষে টেবিলের ফুলদান হইতে শুষ্ক ফুলগুলা ঝাড়িয়া ফেলিয়া তাহাতেই মালাটি সুবিন্যস্ত করিয়া ধবধবে ফুলগুলির মাঝখানে পদ্মরাগমণির মতো লাল জবাটা পরিপাটি রূপে সাজাইল। তথাপি মনীষা কোনো কথা কহিল না দেখিয়া ক্ষুণ্ণ মনে সিগারেটের খালি বাক্স খুঁজিবার ছলে এদিক ওদিক ঘুরিয়া দিনু মনীষার নিকটে আসিয়া মাটির উপর দুহাতে ভর দিয়া জানু পাতিয়া বসিল এবং কষ্ট বিকশিত হাসি মুখে একটু হরদি পশম প্রার্থনা করিল। মনীষা পশমের বাক্স হইতে একটা ছোট গুলি তুলিয়া মেঝে ফেলিয়া দিয়া বলিল, নিয়ে যা। দিনু তৎক্ষণাৎ সেটি কুড়াইয়া লইল, কিন্তু যাইবার কোনো লক্ষণ না দেখাইয়া উল্টা চাপিয়া বসিল এবং আপন মনেই মনীষাকে ধীরে ধীরে শুনাইয়া দিল যে শিবুকুর্মীর ছোট ছেলেটি নিউমোনিয়া বেমারে মরমর হইয়াছে। ডাক্তার দেখাইতে আজ হাসপাতালে লইয়া গিয়াছে। পাড়ার সকল লোকেরা বলিতেছে আর বাঁচিবে না। মুহূর্ত মধ্যে মনীষা অসহিষ্ণু হইয়া উঠিল। সে কি রাজ্যের যত বেজলা লোকের সংবাদ বহিয়া আনিবার জন্য এই ছোঁড়াটাকে বাহাল করিয়াছে, না তাহাকে বিদ্রোহিতায় মাতাইবার জন্য ইহাকে মন্ত্র পড়িতে ডাকিয়াছে? সে মুনশেফের স্ত্রী, মুনশেফ পত্নীর মতোই সাধারণের নিকট হইতে সুদূরে পৃথক থাকিবে। না হইলে তাহার নিজের সম্ভ্রম যত থাক না থাক, আর 5 জন শুভাকাঙ্ক্ষী ব্যক্তির যে ভয়ানক অপমান করা হইবে। অতএব মনীষা আরক্ত মুখে বলিল, তা হয়েছে, আমি কি করব? আমি কি পীর না পয়গম্বর যে হুকুমে রোগ আরাম করব? দিনু স্তব্ধ নয়নে অবাক হইয়া চাহিয়া রহিল। মাইজিকে এমন কথা শিখাইল কে? অপ্রস্তুত বালক খানিক চুপ করিয়া থাকিয়া তারপর ধীরে ধীরে বাহির হইয়া গেল। মনীষা তখন কাঁচি ও কার্পেট ফেলিয়া 2 হাতে কপাল চাপিয়া একখানা বই পড়িবার চেষ্টা করিতেছিল। উজ্জ্বল ফিকে ফিকে রাঙা মেঘে আকাশের চারিদিক রাঙিয়া উঠিয়াছে। ঈশান কোণে একখানা কালো মেঘ উঠিয়া ধীরে ধীরে অগ্রসর হইতেছিল। চারিদিকের গাছপালাগুলা সব স্তব্ধভাবে আঁকা ছবির মতো স্থির হইয়াছে। গোটাকতক আহারলুব্ধ পক্ষী কেবল চঞ্চলভাবে আকাশের কোলে ঘুরিতেছিল। মহেন্দ্রনাথ কোথায় বাহির হইয়া গিয়াছেন। মনীষা একা দ্বিতলের বারান্দায় অন্য মনে ঘুরিয়া বেড়াইতেছে। তাহার এই কর্মহীন সন্ধ্যা সকালগুলো যেন দিনে দিনে অত্যন্ত অস্বস্তিতে ভরিয়া উঠিয়াছে। মনটা কেবলই বাঁধন ছিঁড়িয়া কোনো একটা নিরুদ্দেশের উদ্দেশ্যে ছুটিবার জন্য সময় সময় বড়ই অধীর হইয়া ওঠে। তাহার দিন রাত যেন আর কাটে না, বিশেষত ওই বৈকালবেলা। সমস্ত কাজকর্ম সারা হইলে প্রাণটা কেবলই হু হু করিয়া ওঠে। তাই তো, এবার কি করি? তাহার কাজ নাই, ক্লান্তি নাই, স্ফূর্তি নাই, আছে শুধু চারিদিক আচ্ছন্ন করিয়া একটা গুরুভার অবসাদ। প্রতি মুহূর্তে সে যে কি অসুস্থতায় কাটাইতেছে তাহা বলিবার নহে, কিন্তু আর এ রকমের সময় কাটে না।
ঈশান কোণের মেঘখানা ক্রমশ ঘোরালো হইয়া চারিদিকের আকাশের সমস্ত বর্ণ বৈচিত্র্যের উপর একটা নিষ্ঠুর কাল জবনিকা টানিয়া দিল। আসন্ন বর্ষণোন্মুখ সজল বায়ু বহিতে আরম্ভ হইল। জল নামে বুঝি। মনীষা আকাশের দিকে চাহিয়া চাহিয়া শেষে একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলিল। আহা, 3 বৎসর পূর্বে এমনই একটা মেঘাচ্ছন্ন বর্ষণশীল সন্ধ্যার সময় তাহার কিশোর জীবনের সেই একমাত্র স্নেহের পুতুলটি কোন একটা অনির্দিষ্ট রাজ্যে চলিয়া গিয়াছে। ঠিক সে আজ 3 বৎসর। মনীষার 2 চক্ষু দিয়া ঝরঝর করিয়া জল ঝরিয়া পড়িল। আজ কোথায়, আজ কোথায় তাহার সেই স্বর্গ পারিজাত সোনার শিশু? আজ 3 বৎসর সে যে মার বুক খালি করিয়া কোথায় লুকাইয়াছে? সে কেন তাহাকে এত শাস্তি দিয়াছে? 1 বৎসরের জন্য মার কোলে আসিয়া সমস্ত জীবনব্যাপী ক্ষোভে মার বুক ভরিয়া দিয়া সে কোথায় চলিয়া গিয়াছে গো? মনীষা প্রাণ ভরিয়া তাহার যত্ন করিতে পারে নাই, শুশ্রূষা করিতে পারে নাই, চিকিৎসা করাইতে পারে নাই। বাছা যে দৈন্যের পীড়নে বড় অনাদৃতভাবেই ভুগিয়া ভুগিয়া চলিয়া গিয়াছে, সে বেদনা যে মরিলেও যাইবে না। মনীষা আর দাঁড়াইতে পারিল না। ঘরে ঢুকিয়া মেঝেই লুটাইয়া পড়িয়া মুখে আঁচল চাপা দিয়া কাঁদিতে লাগিল। সে সহজে কাঁদে না, কাঁদিতেও পারে না। তাহার বড় ভয়, পাছে তাহার কান্না দেখিয়া আর কেহ কাঁদিয়া ফেলে। আজ চারিদিক নির্জন, কেউ কোথাও নেই, তাই সে প্রাণ খুলিয়া আজ প্রাণের বোঝা নামাইতেছে। বাহিরে সজোর হাওয়ার সহিত সবেগে বৃষ্টি আরম্ভ হইল। ঝড়ের গর্জন ক্রমশ বেশি হওয়ায় বৃষ্টির বেগ ক্রমেই হ্রাস পাইল। ঘন ঘন বিদ্যুৎ হানিতেছিল। মাঝে মাঝে কর্কট শব্দে বজ্রধ্বনি হইতেছিল। দেখিতে দেখিতে বৃষ্টি একেবারে থামিয়া গেল, আর ক্রুদ্ধ দানবের মতো বিকট তাণ্ডবে লাফালাফি করিয়া চারিদিক কাঁপাইয়া গোঁ গোঁ শব্দে ঝড় বহিতে লাগিল। মনীষার বুকের ভিতর আজ শোকের তুফান উথলিয়া উঠিয়াছে। পুত্রের ক্ষুদ্র জীবনীর সমস্ত স্মৃতিটুকু আজ একযোগে তাহার নিভৃত বেদনামণ্ডিত হৃদয়টা মুহুর্মুহু আঘাতে আলোড়িত করিয়া তুলিয়াছে। পুত্রের মৃত্যুর দিনের ভয়াবহ স্মৃতিটা যতই দুঃসহ হোক, কিন্তু তাহার চেয়েও তীব্র জ্বালাদায়ক স্মৃতি যে সেই রোগে জীর্ণ ক্ষুদ্র জীবনের প্রত্যেক দিনগুলার প্রত্যেক অভাবের মুখে দুর্বিষহ দারিদ্র লাঞ্ছনা। পয়সার অভাবে, নিজেদের শিক্ষার অভাবে ছোট শিশুর ছোট সেবায় কত বৃহৎ হইতেও বৃহত্তম অমার্জনীয় ত্রুটি ঘটিয়াছে। ওহ, নিরুপায় ক্ষোভে বুক যে ফাটিয়া যায়। বৃদ্ধা শাশুড়ি তাহার পুত্রের মৃত্যুর পর যখন আছাড় খাইয়া কাঁদিয়াছিলেন, তুই কেন গেলি রে মানিক? তখন মনীষা তাই তো শুধু ক্ষুব্ধ বেদনায় আক্ষেপ করিয়াছিল, তুই যে বড় দুঃখ পেয়ে গেলি বাবা। তাহার দুঃখ শুধু ওইটুকু, অবোধ জীব বড় দুঃখ পাইয়া গেল। নিজের কথা ভাবিয়া কেন গিয়াছে বলিয়া সে একবারও শোক অনুভব করে নাই। নিজেদের অপরাধের জন্যই সে শুধু সন্তপ্ত হইয়াছিল। পৈতৃক সম্পত্তি যা কিছু ছিল তাহা ঘুচাইয়া এবং মনীষার গহনা কয়খানি বন্ধক দিয়া অতি কষ্টে খরচ জুটাইয়া স্বামী আইন পরীক্ষায় উত্তীর্ণ হইয়া তখন সবে জেলা কোর্টে ঢুকিয়াছেন। কাজেই তখন ঘরের কড়ি ভাঙিয়া কষ্টে সৃষ্টে দিন কাটানো হইতেছে। পল্লীগ্রামের অস্বাস্থ্যকর জলবায়ুর দোষেই হোক, আর পচা পুকুরের জল মিশানো গাই দুধ খাইয়াই হোক, 8 মাস বয়সেই শিশু যকৃতের পীড়ায় আক্রান্ত হইল। মামুলি প্রথমত জল পড়া, তেল পড়া, পরে পাঁচুগোপাল ও পঞ্চাননের চেলাগণের চিকিৎসা চলিল। শিশু দিন দিন জীর্ণ হইতে লাগিল, কোনো ঔষধই ধরিল না। অবশেষে গ্রামের কবিরাজ আসিলেন। দিনকতক
তাহার চিকিৎসার গুণে শিশু ভালোই রহিল। তাহার পর আবার যে সেই পয়সা নাই যে ভালো চিকিৎসক আনানো হয়। অনেক চেষ্টা ও চিন্তার পর দেনার উপর দেনা করিয়া শহর হইতে চিকিৎসক আনানো হইল। কিন্তু হায়, তখন যে আর চিকিৎসার সময় নাই। পরদিন সন্ধ্যার সময় বালকের মৃত্যু হইল। সকলে সান্ত্বনা দিল যে চেষ্টার ত্রুটি হয় নাই। কিন্তু হায় হায়, সে যে ও কথায় কিছুতেই মনকে আশ্বস্ত করিতে পারে না। আগাগোড়া অনিয়মে ও ত্রুটিতে ক্ষুদ্র জীবনের সমস্ত শক্তিটুকু নিঃশেষিত করিয়া শেষের দিকে সেই টানা হেঁচড়ায় আর কি কোনো ফল হয়? সে যেন আরও মর্মান্তিক যাতনা বলিয়াই মনে হয়। হইতে পারে শিশুর নিয়তি পূর্ণ হইয়াছিল, তাই সে চলিয়া গিয়াছে। যাউক, তাহাতে দুঃখ কি? কিন্তু তাহার জন্যে যে কর্তব্যগুলো তাহাদের করিবার ছিল, সেগুলো কি তাহারা সব করিতে পারিয়াছিল? না না, তা তো পারে নাই। তাহার কিছুই যে পারে নাই গো, সেইটুকুই যে দুঃখ। আজ তাহার স্বামী উপার্জন করিতেছেন, আজ তাহাদের সমস্ত দৈন্য সমস্ত অভাব ঘুচিয়াছে। তাই তো আজ এ সচ্ছলতার মাঝে বসিয়া আকুলতায় তাহার বক্ষস্থল ভরিয়া উঠিতেছে। সে জোর করিয়া সব ভুলিয়া থাকিতে চায়, পাছে স্বামীর মনে কষ্ট হয় বলিয়া ভয়ে সে একটা দীর্ঘ নিঃশ্বাসও ফেলিতে পারে না। তবুও গোপন অন্তঃকরণ হইতে যে সেই অতীত কাহিনীর একটা অক্ষরও মুছিয়া যায় নাই, তা যে সবই তেমনি উজ্জ্বল অটুট আছে। হায়, মানুষের কাজের বাহির দিকটা দেখিয়া তাহার আঁতে ঘা বসাইয়া বুক ভাঙিয়া দেয়। সে জানে না ইহার ভিতরটায় কিছু আছে কিনা। কোন আবেগের উৎস তাহাকে ঠেলিয়া লইয়া চলিয়াছে সেটা সে বুঝিয়া দেখে না, খুঁজিয়া দেখিতে চাহে না। মানুষ বাহিরের হাত পাগুলা লইয়া কি করিতেছে, সেইটুকুর উপরই শুধু তাহার তীব্র দৃষ্টি। ওগো, সে কি করিয়া সকলকে বুঝাইবে যে অন্তরের কি দুর্বহ নিগূঢ় বেদনাকে সে এই প্রকাশ্য স্থূলতার মাঝে সূক্ষ্ম তৃপ্তিতে সার্থক করিয়া লইতে চায়? সে কোন প্রমাণে দেখাইবে যে সে যে ওই দরিদ্র দুস্থের সেবার মাঝে নিবিড়ভাবে আপনাকে মিশাইয়া দিতে চায়, তাহা পশ্চাতের কোন অসহ্য তাড়নায়, সম্মুখের কোন শান্তিময় আশায়? না গো না, পৃথিবীর বুদ্ধিমান মানুষ নির্বোধের দুর্বলতার ক্ষমা করিতে পারে না। ভগবান নিজে যখন তাহার বুক খালি করিয়া পুত্রকে কাড়িয়া লইয়াছেন, তখন সে যে পরের পুত্রকে বুকে করিয়া ফাঁকি দিয়া শান্তি ভোগ করিবে, সে ত্রুটি কেহই সহ্য করিবে না। সে যে নিজের তৃষিত মাতৃত্ব, অতৃপ্ত বেদনাহত স্নেহরাশি পরের শিরে ঢালিয়া হৃদয়টা হালকা করিয়া সুখী হইবে, সে অমার্জনীয় অপরাধ কেহই ক্ষমা করিবার ক্লেশ স্বীকার পাইবে না। না করুক, কাহারও উপর তাহার জোর নাই। কাহার উপরই বা সে অভিমান করিবে? যখন নিজের গর্ভজাত সন্তান হইতেও সে বঞ্চিতা, তখন পরের সন্তানের উপর এ ত্রিশাকুল মমতা মানুষ কেন সহ্য করিবে? অকস্মাৎ উচ্ছ্বসিত আবেগে মনীষা মুক্ত কণ্ঠে কাঁদিয়া চিৎকার করিয়া ডাকিল, ওরে আয় বাবা, আয়, একবার আয়। আজ তুই নেই বলে সবাই আমার পর। তুই ছেড়ে গেছিস বলে কেউ আর বিশ্বাস করে আমার হতে চায় না। ওরে, তুই একবার আয় বাবা। সহসা উচ্ছ্বসিত ক্রন্দন ডুবাইয়া বাহিরের ঝড়ের গর্জন ভেদ করিয়া ঠিক যেন সেই আকুল আহ্বানের প্রত্যুত্তরের মতোই কোথা হইতে কে আর্তকণ্ঠে ডাকিল, মা, মা, মা। চকিতে উন্মাদিনীর মতো দ্বার ঠেলিয়া মনীষা বারান্দায় আসিল। সত্যই তো, ও যে সত্যকার আহ্বানই বটে। ওই যে আবার শোনা যাইতেছে, মা, মা। প্রাঙ্গণে দাঁড়াইয়া কতকগুলি নরনারী উদ্দাম ঝঞ্ঝা শব্দ ভেদ করিয়া কাতর কণ্ঠে তাহাকে ডাকিতেছে, মা, মা, রক্ষে করুন, গরিবদের জীবন বাঁচান।
ঝড় বৃষ্টিতে ইহাদের ক্ষুদ্র কুটির দুইখানি পড়িয়া গিয়াছে, ইহাদের দাঁড়াইবার স্থান নাই। দৃষ্টিহীন অসমর্থ জননী ও পরিবারস্থ কয়জন পুরুষ এবং একটি মুমূর্ষু শিশু লইয়া স্বামী স্ত্রী আজ নিরাশ্রয়। এই বর্ষণ হইতে রক্ষা পাইবার জন্য মাথা গুঁজিয়া দুদণ্ডের মতো দাঁড়াইবার স্থান নাই। আশ্রয় দাও জননী, অনাথদের আশ্রয় দাও। মনীষা বিস্ফারিত চক্ষে চাহিয়া রহিল। সে এখনই না সন্তানকে ডাকিতেছিল? এখনই না সে তাহার বুভুক্ষিত সেবাবৃত্তির চরিতার্থতার জন্য অবলম্বন খুঁজিতেছিল? এ কি তাহাই? হ্যাঁ, তাহাই বটে, নিশ্চয় তাহাই। তাহার মর্মভেদী আকুলতার উত্তরে উহারাই যে সান্ত্বনার বাণী শুনাইয়াছে, উহারাই যে ডাকিয়াছে মা। মনীষা ঊর্ধ্বশ্বাসে ছুটিয়া নামিয়া গেল। তাহার চক্ষের জল তখন শুকাইয়াছে। তখন রাত্রি অনেক হইয়াছে। জল ঝড় সমস্ত থামিয়া আকাশ বেশ পরিষ্কার হইয়া গিয়াছে। নীল আকাশের কোলে বসিয়া শান্ত স্মিত শশধর উজ্জ্বল জ্যোৎস্নারাশি ঢলিতেছেন। সেদিন শুক্লপক্ষের দ্বাদশী। স্থানীয় উৎসাহী বিদ্বান ভদ্রলোক ও নিষ্কর্মা যুবকবৃন্দের দ্বারা স্থাপিত দারিদ্র্য কষ্ট নিবারণী সভার আজ অধিবেশন ছিল। কোর্টের কয়জন উকিলই সে সভার যথাবিধানে সভাপতি, সম্পাদক ও কোষাধ্যক্ষ। সুতরাং মুন্সেফবাবুকেও সেখানে নিমন্ত্রণ রক্ষা করিতে যাইতে হইয়াছিল। জল ঝড়ের প্রকোপে সভা যথাসময়ে বসিতে পারে নাই। সভ্যগণ সবাই জুটিলে তবে অনেক বিলম্বে সভার কার্য আরম্ভ হয় এবং একটু রাত্রি করিয়া সভাভঙ্গ হইয়াছে। কারণ সভার সঙ্গে সত্যকার কার্যের সম্পর্ক যতটুকু থাক না থাক, প্রয়োজনাতিরিক্ত তর্ক বিতর্ক এবং সভ্যগণের বক্তৃতার কারণ যথেষ্ট পরিমাণে সংগৃহীত হইয়াছিল। সেই তর্ক বিতর্কের ঘাত প্রতিঘাতে সভ্যগণের সকলের চিত্তই অল্পাধিক পরিমাণে বিচলিত হইয়াছিল। মহেন্দ্রনাথও পথে আসিতে আসিতে সেই কথাই ভাবিতেছিলেন। এমন সব মনস্বী বিদ্বান বুদ্ধিমানগণের উচ্চ উদ্দেশ্যগুলির পরিণাম কেন এমন বিরক্তিজনক শোচনীয় অবস্থায় রূপান্তরিত হয়? তাহাদের উন্নত সংকল্প সাধনের পথে এত বিঘ্নই বা কেন, এবং তাহার সিদ্ধির ফলগুলি বা এত বিকৃত কেন? এই যে এতক্ষণ ধরিয়া এতগুলি ভদ্র সন্তান এত বাগ্বিতণ্ডার পর করিলেন কি না আবেদন নিবেদনের করুণ কাতরোক্তিপূর্ণ অনুনয় লিপি গভর্নমেন্টের উদ্দেশ্যে প্রেরণ মাত্র, আর কিছু নয়। হাতে কলমে চূড়ান্ত কার্যদক্ষতা দেখাইয়া এবার সবাই নিশ্চিন্ত, আর তাহাদের কর্তব্য কিছু নাই। এমন করিলে কি কাহারও কিছু সত্যকার শ্রেয় আছে? ইহারা পৃথিবীর সমস্ত মালিন্য দূর করিতে চান, কিন্তু শুদ্ধাচারের খাতিরে স্বয়ং কিছু স্পর্শ করিতে নারাজ। দূর হইতে ফুঁ দিয়া ইহারা পর্বত উড়াইতে চান। বাড়ির কাছাকাছি আসিয়া তিনি লণ্ঠনবাহক আর্দালিকে বিদায় দিয়া স্বয়ং অগ্রসর হইলেন। সিঁড়িতে তাহার জুতার শব্দ পাইয়া বৈঠকখানার পাশের ঘর হইতে ভৃত্যেরা তাড়াতাড়ি আলোক লইয়া বাহির হইল এবং তাহাদের সঙ্গে সঙ্গেই কয়েকজন নিজ শ্রেণীর হিন্দুস্থানী পুরুষ বাহির হইয়া আভূমি প্রণত শিরে সমস্বরে ধর্মাবতারের জয় ঘোষণা করিল। মহেন্দ্রনাথ বিস্মিত হইয়া দাঁড়াইলেন। দু একটা প্রশ্নের পর সংক্ষেপে ইহাদের বিপদের কথা এবং ইহাদের আশ্রয়দাত্রী মা ঠাকুরানীর করুণাময় বদান্যতার উচ্ছ্বসিত প্রশংসা আদ্যপান্ত শুনিয়া তিনি স্তব্ধ হইয়া দাঁড়াইলেন। তাহারাও না সকলে মিলিয়া এইরূপ আকারের একটা মহৎ কাজের কল্পনায় এতক্ষণ মাথা ঘামাইয়া সময় কাটাইয়া আসিলেন? চকিতে তাহার মনে একটা প্রশ্নের উদয় হইল। এতক্ষণের মধ্যে যথার্থ কাজ করিল কে? বাহিরে গিয়া তিনি, না ঘরে বসিয়া তাহার সেই নগণ্যা পত্নী? অকস্মাৎ তীব্র কষাঘাতের মতো তাহার সেদিনকার সেই হৃদয়হীন রূঢ়তার কথা স্মরণ হইল। ছি, এই কাজের জন্যই
এই স্ত্রীর সঙ্গে তিনি কি রূঢ় ব্যবহার করিয়াছেন। আজ যদি মনীষার মমতাশ্রয় ইহারা স্থান না পাইত, তাহা হইলে এই দুস্থ বিপন্নগুলির কি দুর্দশাই হইত। মুহূর্তে নিজের সহিত স্ত্রীর আচরণগুলা মিলাইয়া নিজেকে একটা ভণ্ড বলিয়া তাহার স্পষ্ট ধারণা হইল। তাহারা পরার্থপরতার মুখোশ পরিয়া বাহবা লইবার জন্যই গরিবের জন্য ভাবিতে আরম্ভ করিয়াছেন, কিন্তু গরিবের সুখ দুঃখের সঙ্গে তাহাদের সত্যকার প্রাণের যোগ কতটুকু আছে? কিছুই না। তাহারা গরিবের প্রাণ বাঁচাইবার অছিলায় নিজেদের নাম কিনিতে চান মাত্র। ধিক! আর এই নারী কাহারও সাহায্যের অপেক্ষা না রাখিয়া নিজের ভিতরকার সমস্ত শক্তিটুকু নিজের প্রভাবে জাগাইয়া তুলিয়া এতগুলি প্রাণীর সুখ সুবিধার সঙ্গে ঘনিষ্ঠভাবে মিশিয়া নিঃশব্দে এত কল্যাণ সাধন করিতেছে। তিনি বর্বর, তাই এই কাজ হইতে এমন লোককে থামাইয়া রাখিয়া মান বাঁচাইতে চাহেন। মহেন্দ্রনাথের মন অত্যন্ত বিচলিত হইয়া উঠিয়াছিল। তিনি তাহাদের সমস্ত মন্তব্য ধৈর্য ধরিয়া শুনিতে পারিলেন না। বাধা দিয়া সাগ্রহে জিজ্ঞাসা করিলেন, তোমাদের খাওয়া হয়েছে তো? তাহারা সসম্ভ্রমে মাথা নোয়াইয়া উত্তর দিল, আজ্ঞে অন্নপূর্ণার রাজ্যে কেউ উপবাসী থাকে কি ধর্মাবতার? আমাদের শোবার জায়গা অবধি হয়ে গেছে, শুধু আপনার জন্যে আমরা। তাহাদের শয়নের আদেশ করিয়া মহেন্দ্রনাথ দ্রুত পদে উপরে চলিলেন। ভৃত্য আলো লইয়া অনুগামী হইতেছিল। তিনি হস্ত ইঙ্গিতে বারণ করিলেন, আজ চাঁদের আলো আছে, সিঁড়ি দেখা যাইবে। উপরে আসিয়া দ্বার ঠেলিয়া তিনি কক্ষে ঢুকিলেন। দেখিলেন আনন্দফুল্ল মুখে উৎসাহিত কণ্ঠে অনর্গল বকিতে বকিতে দিনুয়া পরম আরামে মেঝেই গড়াগড়ি দিতেছে, আর সদ্য ধৌত বস্ত্র পরিয়া পরিষ্কার পরিচ্ছন্ন বেশে এক হিন্দুস্থানী রমণী বাতাস দিয়া কড়াইয়ের আগুনের ছাই উড়াইতেছে। আর তাহার ওধারে বসিয়া স্নেহাপ্লুত বদনে ক্রোরস্থ শিশুকে দুগ্ধপান করাইতেছে ও কে? মনীষা স্বয়ং। মহেন্দ্রনাথের বুকে ধক করিয়া একটা ঘা লাগিল। মনীষার এ মনোহারিণী মূর্তি তিনি যে আজ 3 বৎসর দেখেন নাই। আজ 3 বৎসর সে যে পুত্রহারা, উশৃঙ্খলা, আত্মবিস্মৃতা, যেন কেমন একরকমের মানুষ হইয়াছে। আজ এতদিনের পর কোন শক্তিশালী প্রাণ তাহার সে লুপ্ত গৌরব লাবণ্য উদ্ধার করিয়া আনিয়া তাহাকে আবার ওই সংহত সুন্দর নারীত্বে, ওই স্মিতোজ্জ্বল মাতৃতে মণ্ডিত করিয়া তুলিল? কে সে পরাক্রমশালী মহাসুর? মহেন্দ্রনাথের হৃদয়ের মধ্যে কি এক অদ্ভুত বিচিত্র রঞ্জিত শক্তি স্পর্শে অকস্মাৎ রুদ্ধ নির্ঝর খুলিয়া অপার্থিব শান্তির উৎস ছুটিল। তাহার মর্মের মধ্যে শুধু একটি উচ্ছ্বাস ধ্বনিত হইল, ধন্য ভগবান। মহেন্দ্রনাথকে দেখিবা মাত্র দিনুয়ার মুখরিত চাঞ্চল্য চকিতে অন্তর্হিত হইল। সেই শিশুর জননী হিন্দুস্থানী রমণী ত্রস্তে পাখা ফেলিয়া সসম্ভ্রমে উঠিয়া দাঁড়াইল, আর মনীষা মাথায় কাপড় তুলিয়া রুগ্ন শিশুকে বুকে করিয়া তাড়াতাড়ি উঠিতে উদ্যত হইল। মহেন্দ্রনাথ প্রীতি উদ্বেলিত কণ্ঠে বলিলেন, থাকো থাকো মনীষা, ওইখানেই থাকো, উঠো না। তোমারও মূর্তি যে এত সুন্দর, হৃদয়গ্রাহী তা আমি জানতাম না। না বুঝে অন্যায়ভাবে তোমার মনে কষ্ট দিয়েছি, ক্ষমা করো। মনীষা শুধু একবার কৃতজ্ঞ কোমল দৃষ্টিতে স্বামীর মুখপানে চাহিল, তারপর শান্ত স্বরে বলিল, এসো। এতক্ষণ শুনলেন শৈলবালা ঘোষ জায়ার লেখা গল্প মনীষা। কেমন লাগলো গল্পটা? ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন, আর নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। সবাইকে অনেক ধন্যবাদ জানিয়ে আজ এখানেই শেষ করলাম।